আপনি কি কর আইনজীবী পরীক্ষা দিবেন? তাহলে আপনার জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি সেগুলি নিয়ে আমরা আলোচনা করতেছি এবং ভিডিও প্রকাশ করতেছি। আমাদের সঙ্গে আপনি যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। তাহলে চলেন আমরা যে আজকে যে প্রশ্নটি করব সেই প্রশ্নটি আমরা ইতিমধ্যে বোর্ডে তুলেছি। সেটি কি, আয়কর আইন 2023 অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে কি বোঝায়? আয়কর আইন 2023 এর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে কি বোঝায়, এটি একটি প্রশ্ন। আর একটি লেখা আছে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি আসলে কারা বা তাদের কাজটা কি। এই বিষয় হচ্ছিল দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কারা, সে বিষয়ে আমাদের জানতে হবে। আর দুই নম্বর হচ্ছিল এই ব্যক্তিদের কাজ কি আসলে বা এরা কারা, এই সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আমাদের যে সর্বপ্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছিল আয়কর আইন 2023 অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে আসলে কি বোঝায়। যারা করদাতার পক্ষ হয়ে আয়কর আইন 2023 অনুযায়ী আয়কর কর্তৃপক্ষের নিকট আপিল করতে পারবেন এবং কি আপিলের ট্রাইব্যুনালে হাজির হতে পারবেন এবং করদাতার পক্ষে সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন, তারাই হচ্ছে হলো আয়কর আইন 2023 অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি। যদি আমাদের মনে থাকে এটা ছিল কৌশল, একজন করদাতার পক্ষে হাজির হওয়ার জন্য যে ধারাটি আছে সেই ধারা কিন্তু আমরা উল্লেখ করতে পারি। সেই ধারা হচ্ছে হলো 327 ধারা। এই 327 ধারার মাধ্যমে কিন্তু হাজির হতে পারবেন একজন কি প্রতিনিধি। হাজির হবে কে? প্রতিনিধি। কারদের কাছে হাজির হবে? আয়কর কর্তৃপক্ষের নিকট হাজির হতে পারবেন করদাতার পক্ষ হয়ে। তাহলে সেই ক্ষেত্রে আর করদাতা সেখানে উপস্থিত লাগবে না, করদাতা অনুমোদন দিয়ে দেবে। তার মাধ্যমে এই যে যারা আছেন 327 ধারা অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি যিনি হবেন তারা সেখানে কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তাহলে এই 327 ধারা অনুযায়ী তো তিনি হাজির হলেন। আইন 2023 অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে আসলে কাদেরকে বোঝায়? তারা হচ্ছিল ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, তাদেরকেই বোঝানো হয় যারা কর দাতা যিনি আছেন তার অনুমোদন কর্মে, লিখিত অনুমোদন কর্মে আয়কর কর্তৃপক্ষের নিকট হাজির হতে পারবেন এবং করদাতার পক্ষে হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তারাই হচ্ছে হলো ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি। এতে করে কি হাজির হওয়ার জন্য কি লাগবে? আমার 327 ধারা অনুমোদন প্রয়োজন আছে। আমরা যখন পরীক্ষা দিব তখন যদি আমাদের এই ধারা মনে না থাকে তাহলে আর আমরা এখানে ধারাটি উল্লেখ করব না। ভুল ধারা কোনোভাবেই খাতাতে লেখা যাবে না। যে আমি একটা ধারা উল্লেখ করে দিই তাহলে কিন্তু সেটা হবে না। কেননা যে স্যারেরা বা যারা আমাদের খাতা পরিচালনা করবেন বা খাতা দেখবেন তাদের কিন্তু ধারা মুখস্থ। আমরা যদি মুখস্থ নাও করতে পারি তাদের কিন্তু মুখস্থ। তাহলে যদি আপনার মনে থাকে তাহলে আপনি সেটা দিবেন। আর নয়তো বা একটু টেকনিক ইউজ করতে হবে। সেটি হচ্ছে বলতে হবে এরকম যে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে ওই এমন ব্যক্তিকে বোঝায় যারা করদাতার লিখিত অনুমোদন কর্মে আয়কর আইন 2023 অনুযায়ী, আয়কর আইন কিন্তু 2023 আমাদের মনে থাকবে, আয়কর আইন 2023 অনুযায়ী আয়কর কর্তৃপক্ষের নিকট হাজির হতে পারবেন এবং আপিল কার্যক্রম পরিচালনা করতে পারবেন। সেই সকল প্রতিনিধিকেই ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলা হয়। এটা হচ্ছে হলো মূল কথা। আর যদি ধারা উল্লেখ না করতে পারে তাহলে ভুল ধারা এখানে উল্লেখ করা কোনোভাবেই যাবে না বা কোনোভাবেই গ্রহণযোগ্য না। যদি আপনি ভুল ধারা উল্লেখ করেন তাহলে কিন্তু আপনার প্রশ্নটি কাটা যেতে পারে। তাহলে আমরা কি ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে কারা বা কাদেরকে বোঝানো হয় আমরা কিন্তু সহজে আশা করি সেটি বুঝতে পেরেছি। এখন আসলে আমরা পূর্বের ক্লাসগুলোতে কিন্তু পড়েছিলাম ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কারা, তাদের মধ্যে কে কে এখানে অংশগ্রহণ করতে পারবে। সেখানে আমরা পড়েছিলাম কি, আজকেও কিন্তু আমাদের সেই প্রশ্ন এখানে যুক্ত হবে। সেটি কি? সেটি হচ্ছিল একজন করদাতার পক্ষে তার পিতা, মাতা, ভাই, বোন, মেয়ে, ছেলে এবং কি স্ত্রী, এরপর হচ্ছে স্বামী, এই যে ব্যক্তিগুলি আছেন তারা কিন্তু এই যে প্রতিনিধি, ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারবেন। 2 নম্বর যে অপশন আছে সেটি হচ্ছিল যদি একজন করদাতার পূর্ণকালীন কর্মচারী হয়ে থাকেন কেউ, তাহলে কিন্তু তিনিও এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন। 3 নম্বর যে অপশন আছে সেটি হচ্ছিল একজন কর আইনজীবী যদি হন তিনিও কিন্তু এই করদাতার পক্ষ হয়ে, এই ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হয়ে তিনিও কিন্তু এই করদাতার পক্ষে সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন। আরো ব্যক্তিরা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন। তারা কারা? শুধু যে কর আইনজীবী বা তার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন তারা যে করবে, পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী তারা যে অংশগ্রহণ করবেন তারাই কিন্তু নয়, এর সাথে কিন্তু আরো যুক্ত হতে পারবেন।
কর আইনজীবী, পূর্ণকালীন কর্মচারী। এছাড়া কিন্তু আরো ব্যক্তিবর্গ আছেন। তারা কারা? তারা হচ্ছে উপধারা 2 এর দফা 1 সেটি কি আছে? সেটি হচ্ছে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, তিনিও কিন্তু এই ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হয়ে করদাতার পক্ষে কাজ করতে পারবেন। এবং এর পরবর্তীতে আছে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যে যারা এই পেশার সাথে যুক্ত আছেন তারাও কিন্তু করদাতার পক্ষে প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবেন। এর পরবর্তীতে চার্টার সেক্রেটারিজ অফ বাংলাদেশ, তারা করতে পারবেন। বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত যে কোনো ব্যক্তি এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এই হচ্ছে আমার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কারা তাদের। তাই ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কারা এখন আমরা সেটাও জানতে পেরেছি, এবং কি ক্ষমতা যে তাদের কারা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হিসাবে যুক্ত হতে পারবেন সেটিও কিন্তু আমরা বুঝতে পেরেছি। আশা করি আপনি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যদি এক কথাতে পরিসমাপ্তি দেই, সেটি হচ্ছে প্রথম প্রশ্নের উত্তরে যে আয়কর আইন 2023-এর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে কাদেরকে বোঝানো হয়। তাই আমরা কি বলবো? ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে ওই সকল ব্যক্তিকে বোঝানো হয় যারা করদাতার পক্ষ হয়ে লিখিত অনুমোদন নেওয়ার মাধ্যমে আয়কর আইন 2023 অনুযায়ী কর কর্তৃপক্ষের নিকট কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং আপিল কার্যক্রমে উপস্থিত হতে পারবেন। তারাই হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি। আমার ওটি শেষ। এর পরবর্তী থেকে হাজির হওয়ার জন্য আমার যেতে হবে 327 ধারায়। এই যে করদাতা আছেন তাহার পক্ষে কারা যুক্ত হতে পারবেন? তারা হচ্ছে করদাতার পক্ষে যুক্ত হতে পারবেন লিখিত অনুমোদন যোগ্য হিসাবে পিতা, মাতা, ভাই, বোন ইত্যাদি যারা আছেন তারা এখানে যুক্ত হতে পারবেন।